আসামি সার্জেন্ট জহুরুল হক তাদের মৃত্যুর পরে মৌলানা ভাসানীর নেতৃত্বে মূলত এই লড়াই চূড়ান্ত রূপ লাভ করে ৬৯-এর গণঅভ্যুত্থান এবং ৬৯-এর গণঅভ্যুত্থানের পথ ধরে আইয়ুব খান পদত্যাগ করে, ইয়াহিয়া খান দায়িত্ব নেয়, নির্বাচন দেয়। সেই নির্বাচন যাই রেজাল্ট হচ্ছে সেটা না মানার কারণে ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আবার আপনার ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থানে তাই দীর্ঘদিন আন্দোলন এরশাদের বিরুদ্ধে, কিন্তু জেহাদ, নূর হোসেন এবং শেষ সময়ে ডাক্তার মিলনের মৃত্যু, শাহাদাত এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। আমাদের ছাত্র সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলিকে, অন্যান্য সংগঠনগুলিকে সম্পৃক্ত করতে পেরেছে। সরকারের পরিবর্তন ঘটে গেল। ওই সময় শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে আমার পরিষ্কার মনে আছে যে আন্দোলনের মূল শক্তি ছিল তখন ছাত্র এবং তাদের মূল সহযোগী ছিল শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। রিজভী আহমেদকে যে আপনার আহত দেখেন, গুলিবিদ্ধ, উনি ছাত্র আন্দোলনে কোনো কর্মসূচিতে গুলিবিদ্ধ হন নাই। ওই দিন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ধর্মঘট ছিল, আর সেই ধর্মঘটকে সহযোগিতা করার জন্য, সহমর্মিতা জানানোর জন্য রিজভী আহমেদ এবং তার সাথীরা আসছিলেন রাজশাহীতে আমাদের সাথীদের সঙ্গে মিলিত। সেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। আমি ওই জন্য তাকে শ্রমিক বন্ধু বলি। শ্রমজীবী মানুষের লড়াইয়ে শরিক হতে এসে তার জীবন বিপন্ন হয়েছিল। বন্ধুরা আমার, এবারও দেখেন এই ২৪, এটাকে বলে যে মানুষের ক্ষোভ এবং ক্রোধ, এর যে বারুদ, এই বারুদে অগ্নিস্ফুলিঙ্গ পড়তে হয়, এটা আগুনের টুকরা পড়তে হয়, তাহলেই না বারুদ বিস্ফোরিত হয়। এই অগ্নিস্ফুলিঙ্গ ছিল যে মানুষগুলি, তার মধ্যে আপনার আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, তাদের মতো আরো অনেক। কাজে আজকে আমরা যার সম্পর্কে আলাপ করছি, তিনিও ছিলেন ওই রকম একটি অগ্নিস্ফুলিঙ্গ, যে আমাদের চেতনার বারুদে, আমাদের ক্ষোভের বারুদে, আমাদের ক্রোধের বারুদে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। আর সেই বিস্ফোরণে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১ যুগ ধরে ক্ষমতায়, ১ দশক ধরে ক্ষমতায় জোর করে চেপে বসা শাসক। কিন্তু বন্ধুগণ, আমরা লড়াইয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নেই। আমরা খুব সাহসিকতার সঙ্গে লড়াই করি, আমরা অনেক ত্যাগ স্বীকার করি, কিন্তু লড়াইয়ে বিজয়ের পর এই বাংলাদেশে যারা লড়াই করি, আমরা যেন ক্লান্ত হয়ে যাই, আমরা যেন বিশ্রামে যাই, আমরা যেন মনে করি যে আমাদের কাজ হয়ে গেছে, এখন বাকি কাজটা অন্য রাখে। ইতিহাস সাক্ষী এটা হয় না। যারা লড়াই করে তারা যদি তাদের লড়াইয়ের অর্জনকে ধরে রাখার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন না করে, তাহলে লড়াইয়ের অর্জন হারিয়ে যায় বেশিরভাগ।
আমাদের লড়াইকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু সেটা সফল হয়। ভাবেন একবার, আমরা যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি, আন্দোলন যখন অত্যন্ত শক্তিশালী, সেই সময় ৮৬ নির্বাচনে জাতির সাথে বেইমানি করে দুটি রাজনৈতিক দল এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়েছে, আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট খেয়াল করবেন, স্বাধীন বাংলাদেশে জামাতে ইসলামীর নামে তারা প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু 1979 সালে তারা জামাতে ইসলাম নামে কোন দল কিন্তু নির্বাচন অংশ নেয়। যে দলটির অংশ নিয়েছিল যে জোটের মতো, সেগুলো ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল, তার মধ্যে জামাতের মধ্যে, কিন্তু জামাত বলে কখনো পার্টি নির্বাচনে যায়। তারা প্রথম গেল 1986 সালে, যে নির্বাচনে বিএনপি অংশ নেয় নাই, আওয়ামী লীগ অংশ নিয়েছে, এবং ওই নির্বাচনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট এরশাদের সামরিক শাসনকে বৈধতা দিয়েছে। ওই পার্লামেন্ট আমাদের জাতীয়করণ অধ্যাদেশ বাতিল করেছে। তারা থাকে না, হয়তো বেড়ে আসছে তারা সংসদ থেকে, কিন্তু তারা যদি না যেত নির্বাচনে, ওই সংসদটাই গঠিত হতো। অর্থাৎ এরশাদকে তার জীবন বাড়িয়ে দিয়েছে যারা ওই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা। আর না হলে ৮৬ সালে এরশাদের পতন হয়। এই যে ৮৭, ৮৮, ৮৯, ৯০, 4টা বছর তার জীবন বাড়িয়ে দেওয়া হয়েছে। এর মূল্য তো পেয়েছে, যারা এই জীবন বাড়িয়ে দিয়েছে তারা এই মূল্য পেয়েছে। এর বিনিময়ে তো এরশাদ এই 2024 পর্যন্ত আওয়ামী দুঃশাসনের সহযোগী ছিল। আওয়ামী লীগ তাদের সহযোগিতা করেছে টিকে থাকতে, আর এর বিনিময়ে তারা সহযোগিতা করেছে আওয়ামী লীগকে টিকে থাকতে। বন্ধুরা আমার, দেখেন মানে কত বড় ক্ষতি হয়েছিল। ৮৬ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার সিদ্ধান্তের সাথে সাথে 15 দল ভেঙে গেল, 15 দল হয়ে গেল 8 দল এবং 5 দল। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ভেঙে গেল, তৎকালীন ছাত্রদের যে ঐক্য ছিল সেটা ভেঙে গেল, পেশাজীবীদের যে সংগঠন ছিল ভেঙে গেল, এমনকি প্রেস ক্লাব, সাংবাদিকদের সব বিভক্ত হয়ে, এবং এই বিভক্তি পুনরায় জোড়া দিতে বহু বছর লেগেছে, অনেক বছর লেগেছে। আমি যেটা বলছিলাম আর কি, সেটা হলো লড়াই সংগঠিত করা, গড়ে তোলা খুবই কঠিন, কিন্তু ইতিহাস বলে যে সংগঠিত লড়াই শেষ পর্যন্ত বিজয়ী হয়। কিন্তু সব বিজয় ফলপ্রসূ হবে, সব বিজয় যারা লড়াই করে তাদের আকাঙ্ক্ষা পূরণ করবে, এটা ঠিক নয়। এবং এটা না করার অন্যতম কারণ যে যারা এই লড়াই করে তারা লড়াইয়ের পরে এই বিজয়কে ধরে রাখার জন্য তাদের ভূমিকাটা ঠিকমতো পালন করে। নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে, মনে করে এই বিজয় সম্পূর্ণই তার, এই বিজয়ে যে আরো অনেকের অংশগ্রহণ আছে, এই বিজয়ে যে আরো অনেকেই সঙ্গী আছে, এটা অনেকেই মনে রাখতে চায়। আপনি ধরেন আমার এই হাতটা দিয়ে যে তরবারিতে ধরে আছি, এটা দিয়ে আমার প্রতিপক্ষের মুন্ড কেটে ফেললাম, এটা সত্য কথা যে আমি আমার শত্রু মুন্ড বাঁচিয়ে তাকে হত্যা করেছি, এবং তার হত্যার ফলে আমার বিজয় সূচিত হয়েছে।
এই নিয়ে কোনো সন্দেহ নাই। এর জন্য তার সমস্ত প্রশংসা আপনাকে আমি করতে রাজি আছি, হাতকে করতে রাজি আছি। কিন্তু যে পা তাকে সেখানে নিয়ে গেল, যে চোখ তার শত্রুকে চিনিয়ে দিল, যে মস্তিষ্ক তাকে এই বুদ্ধি দিল যে কখন কিভাবে শত্রুকে আঘাত করতে হবে, তাদের কারো কি কোনো গুরুত্ব নাই? তাদের এই অংশগ্রহণের কোনো মূল্য নাই? আমরা বরাবর এটা অগ্রাহ্য করার চেষ্টা করতাম। এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যুদ্ধের ময়দানে তৎকালীন আওয়ামী লীগের নেতাদের দেখি নাই। তাদের কর্মীরা হয়তো দুই চার কিছু ছিল, কিন্তু আছে বহু গুণ বেশি ছিল সাধারণ মানুষ। কিন্তু দেখা গেল দেশ স্বাধীন হওয়ার পরে সাধারণ মানুষ হিসাবের বাইরে চলে গেল। অন্য রাজনৈতিক দলের যারা সমর্থক ছিল তারা শত্রুর মতো হয়ে গেল। শুধুই আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের শক্তি, মুক্তিযুদ্ধের শক্তি, মুক্তিযুদ্ধের বিজয়ী বীর সত্তা। কি হয়েছে? না আমরা স্বাধীনতার আবেগকে ধরে রাখতে পারছি, না আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ করতে পারছি। একইভাবে এবারও আমরা সেরকম দেখছি না। কিন্তু মনে রাখতে হবে, আপনি দেখেন এই যে 24শে জুলাই আগস্টের যে ছাত্র গণঅভ্যুত্থান, আমরা এটার অংশগ্রহণের পরিমাণ কি দিয়ে মাপব? আমরা 5 তারিখের আগ পর্যন্ত আমরা যারা জেলে ছিলাম, আপনার তো হিসাব এটা পরিষ্কার বোঝা যাবে কোন দলের কতজন নেতা, কতজন কর্মী সেই সময় জেলে গেছে। আমি তো জেলখানায় আর প্রথম ডিবিতে যায় দেখি বের হলে বের হন, নাইলে ঢুকে দিয়ে গেল।